এক ধনকুবের তার গাড়িতে উঠতে যাবেন, ঠিক তখনই এক গরিব মেয়ে হঠাৎ চিৎকার করে বলে উঠল, চুপ করুন। যে শুনেছে তার চোখেই জল এসে গেছে। একটি সাধারণ মুহূর্ত মনে হলেও একজন ক্ষমতাশালী ধনকুবেরকে একজন গরিব মেয়ে সরাসরি ধমক দিয়ে বলল, চুপ করুন। কিন্তু সেই একটি বাক্যের পিছনে এমন এক সত্য লুকিয়েছিল যা লক্ষ লক্ষ মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল। এই গল্প শুধু টাকা বা ক্ষমতার নয়, বরং এটি সাহস, ন্যায় এবং মানবতার উপর এক গভীর শিক্ষা। আমাদের চ্যানেল অলৌকিক গল্পে আপনাকে আবার স্বাগত। আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তবে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল টিপতে ভুলবেন না, যাতে আমি আরও অর্থবহ গল্প তৈরি করার অনুপ্রেরণা পাই। এখন চলুন আমার সঙ্গে এই আবেগময় যাত্রায়। চলুন। আমার মনে হয়েছিল ব্যবসার জগতে ৩৫ বছর কাটানোর পর যমুনা নদীর তীরে এক ছোট গ্রামের একজন দরিদ্র মেকানিক থেকে বিক্রম ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া পর্যন্ত আমাকে আর কিছুই অবাক করতে পারবে না। আমি অনেক তিক্ততা সহ্য করেছি, অসংখ্য অপমান হজম করেছি, এমনকি একজন সহকারী মেকানিকের চাকরির জন্য আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, শুধুমাত্র এই কারণে যে এই ছেলেটি ছোট, হয়তো লোহা ও ইস্পাত তুলতে পারবে না। তবুও সেদিন দুপুরে কোম্পানির সদর দপ্তরের ঠিক পিছনে পার্কিং লটে এক অপরিচিত মেয়ের ছোট্ট একটি বাক্য আমার মেরুদণ্ডের শীতল স্রোত বইয়ে দিল, যেন কেউ আমার মুখে বরফের বালতি ছড়ে দিয়েছে। আঙ্কেল, কিছু বলবেন না, ওরা শুনছে। তার কাপা তীক্ষ্ণ কণ্ঠস্বর আমার পুরনো ইনোভার পিছনের সিট থেকে এলো। আমি থেমে গেলাম। চাবি তখনও তালার সামনে শূন্যে ঝুলছিল। যখন থেকে আমি শূন্য হাতে আমার কোম্পানি তৈরি করেছি, আমার পুরো জীবনে এমন অদ্ভুত কিছু ঘটেনি। একটা বাচ্চা মেয়ে, যার মুখ রোদ আর হাওয়ায় ময়লা হয়ে গিয়েছিল, যার জামা কাপড় এমন কুঁচকে ছিল যেন কোনো পুরনো কাপড়ের বাজার থেকে তুলে আনা হয়েছে, সে সিটের কোণে গুটিসুটি মেরে বসেছিল, তার চোখে ভয় আর দৃঢ় সংকল্পের ঝলক। আমি খালি পার্কিং লটে চারপাশে তাকালাম। কেবল কয়েকজন গার্ডের মোটরসাইকেল এবং বাইরে এমজি রোড থেকে আসা গাড়ির হর্নের শব্দ। আমি ধীরে ধীরে প্রায় ফিসফিস করে জিজ্ঞেস করলাম, তুমি আমার গাড়িতে কেন? যখন সাফাই ভালি মাসি পরিষ্কার করছিলেন এবং দরজা খোলা রেখেছিলেন, তখন আমি লুকিয়ে পড়ি। আমি তাদের 10ম তলায় কথা বলতে শুনলাম। আঙ্কেল, আপনি জানেন না, আপনার পার্টনার এবং আপনার সেক্রেটারি, তারা কথা বলছিলেন যে আগামীকাল আপনার কাছে কিছুই থাকবে না। এটা শুনে আমার রক্ত ফুঁসে উঠল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম। আমার মনে সঙ্গে সঙ্গে আমার 15 বছরের সঙ্গী রমেশ, কোম্পানির সহপ্রতিষ্ঠাতা, এবং আমার সেক্রেটারি মীরা, যিনি 10 দশক ধরে আমার সাথে ছিলেন, তাদের ছবি ভেসে উঠল। বাইরের লোকেরা প্রায়ই বলতো যে বিক্রমজি খুব ভাগ্যবান, তার সহকর্মীরা প্রতিভাবান এবং অনুগত উভয়ই। আমিও তাই বিশ্বাস করতাম। কিন্তু আমার সামনে বসা মেয়েটি এমন সত্যবাদী চোখ নিয়ে কথা বলছিল যে আমি তাকে উপেক্ষা করতে পারলাম না। তুমি তাদের কি বলতে শুনেছ? যে আপনি খুব সরল, আপনি শুধু সই করেন, আর কখনো মন দিয়ে পড়েন না যে আপনি একটি পোষা কুকুরের মতো, যেখানে কাগজ রাখা হয় সেখানেই সই করে দেন। তারা হাসছিল, বলছিল যে পরশু আপনাকে নতুন চাকরি খুঁজতে রাস্তায় নামতে হবে। আমি হতভাগ হয়ে গেলাম। 35 বছরের কঠোর পরিশ্রম, রক্ত এবং ঘাম, আমি কি ভুল লোকেদের বিশ্বাস করেছিলাম? মেয়েটির প্রতিটি শব্দ আমার হৃদয়ে ছুরির মতো বিঁধছিল। লোকেরা আমাকে বোকা বলতে পারত, আমাকে জেদি বলতে পারত, আমি সহ্য করতে পারতাম। কিন্তু যাদের আমি নিজের মনে করতাম, তাদের দ্বারা পোষা কুকুর বলা অন্য জিনিস ছিল। এটি কেবল অপমানজনকই ছিল না, এটি আমার অবশিষ্ট আত্মসম্মানও চূর্ণ করে দিল। মেয়েটি মাথা নিচু করল, তার কণ্ঠস্বর মৃদু হয়ে গেল। আমি সবকিছু বলার সাহস পাচ্ছি না, কারণ আমার দিদিমা বলেছেন যে বাচ্চাদের খারাপ কথা পুনরাবৃত্তি করা উচিত নয়। কিন্তু তারা আরও অনেক কিছু বলেছিল, এমন কথা যা শুনলে আমার চেয়েও আপনার বেশি কষ্ট হবে। আমি গলা পরিষ্কার করলাম। স্টিয়ারিং হুইলে আমার হাত শক্ত হয়ে গেল। এক মুহূর্তের জন্য আমি 200রও বেশি কর্মচারী সহ একটি যান্ত্রিক কোম্পানির মালিক ছিলাম না, বরং সেই প্রথম দিনে ফিরে গিয়েছিলাম যখন আমি একজন দরিদ্র ছেলে ছিলাম, যাকে লোকেরা দারিদ্র্যের কারণে তাড়িয়ে দিত। লোকেরা মনে করে যে আপনি যখন উচ্চতায় পৌঁছান তখন আপনি অপমান অনুভব করেন না, কিন্তু সত্যিটা হলো আপনি যত উঁচুতে যান, প্রতিটি বিশ্বাসঘাতকতা তত দ্রুত ছুরির মতো আঘাত করে। আমি তাকে তার নাম জিজ্ঞাসা করলাম। আমার নাম প্রিয়া। আমি এখানে আশেপাশে লটারির টিকিট বিক্রি করি। আমি জানি আপনি কে, কারণ আমি তাদের আপনার নাম বহুবার নিতে শুনেছি। প্রিয়া, প্রিয়া, তুমি এত বড় ঝুঁকি কেন নিলে?
যদি তারা তোমাকে টেবিলের নিচে লুকিয়ে থাকা অবস্থায় ধরে ফেলত? প্রিয়া আমার দিকে তাকালো। তার চোখে একটি অদ্ভুত দীপ্তি ছিল, কারণ আমি জানি অস্তিত্বহীন বলে গণ্য হলে কেমন লাগে। তারা আপনার সম্পর্কে এমনভাবে কথা বলছিল যেন আপনার কোনো মূল্যই নেই। আমার শুনে রাগ হয়েছিল। আমার বাবা বলেন, যদি তুমি কাউকে পিষ্ট হতে দেখো এবং তুমি সাহায্য করতে পারো, তবে তোমার সাহায্য করা উচিত, অন্যথায় পরের বার পিষ্ট হবে তুমিই। আমি অজান্তেই হাসলাম, এক তিক্ত হাসি। একটি 12 বছরের মেয়ে, যার চুল উস্কো খুস্কো, কাপড় ছেঁড়া, আমাকে আত্মমর্যাদার পাঠ শেখাচ্ছিল। রিয়ার ভিউ মিরারে আমি দেখলাম যে কোম্পানির ভবনের 10ম তলার বাতিগুলি এইমাত্র নিভেছে। সম্ভবত রমেশ আর মীরা নিচে নামছিলেন, এই পূর্ণ বিশ্বাস নিয়ে যে আগামীকাল তারা আমাকে গদিচ্যুত করবে। কিন্তু তারা জানতো না যে এই মুহূর্তে একজন বহিরাগত, একটি ছোট নিয়ে যে লটারির টিকিট বিক্রি করে, সেই ছিল সত্যকে প্রকাশ করার একমাত্র আলোকরশ্মি। আমার পকেটে ফোনটি ভাইব্রেট করল। এটি রমেশের একটি বার্তা ছিল। বিক্রম ভাই, আগামীকালের জন্য প্রস্তুত থাকুন। জাপানি বিনিয়োগকারীরা অবশ্যই এই চুক্তি পছন্দ করবেন। আপনি সসম্মানে অবসর নেবেন। আমি বার্তাটি দেখলাম এবং আমার হৃদয় জ্বলে উঠল। সসম্মানে অবসর নেওয়া নাকি অপমানিত হয়ে দেউলিয়া হওয়া? আমি প্রিয়ার দিকে ফিরলাম। সে আস্তে করে হ্যাঁ বলল, একটি হ্যাঁ যা নিষ্পাপ এবং তিক্ত উভয়ই। তারা আপনাকে এমন বার্তা পাঠায় আর আপনার রাগ হয় না? তারা আপনার চোখের সামনে আপনাকে ধোঁকা দিচ্ছে আর তবুও হাসছে? আমি একটা গভীর নিঃশ্বাস নিলাম এবং কিছু শব্দ টাইপ করলাম যা পুরোপুরি ভান ছিল। হ্যাঁ, আমার তোমাকে বিশ্বাস আছে, কাল দেখা হবে। বার্তাটি চলে গেল, কিন্তু আমার মনে সম্পূর্ণ ভিন্ন একটি চিন্তা ঘুরছিল। যদি তারা আমাকে পোষা কুকুর মনে করে থাকে, তবে তারা কখনোই জানত না যে কুকুরেরও ধারালো দাঁত থাকে। সেই রাতে আমি ধীরে ধীরে দিল্লির সেই রাস্তাগুলি দিয়ে গেলাম যেখানে বাতিগুলি জ্বলতে শুরু করেছিল। শীতের বাতাস জানালার কাঁচের সাথে ধাক্কা খাচ্ছিল। ঠান্ডার অনুভূতি হচ্ছিল, কিন্তু আমার মন তার চেয়েও বেশি ঠান্ডা ছিল। রিয়ার ভিউ মিরারে প্রিয়া চুপচাপ বসেছিল। তার 2 হাত দিয়ে লটারির টিকিটের অবশিষ্ট ব্যাগটি শক্তভাবে ধরেছিল। আমি তাকে বাড়িতে নামিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু তারপর আমি ভাবলাম, একটা বাচ্চা মেয়ে যে আমাকে সতর্ক করার জন্য একটি গাড়িতে ঢোকার সাহস করে, সে ভীতু হতে পারে না। আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, আমাকে স্পষ্ট করে বলো, যখন তুমি 10ম তলায় ছিলে তখন তুমি কি শুনেছিলে? প্রিয়া কিছুক্ষণ ইতস্তত করল। তার চোখ ঝাপসা জানালার বাইরে দেখছিল। তারপর সে বিস্তারিতভাবে বলতে শুরু করল, প্রতিটি বিবরণ, যেন সে এটি তার মনে রেকর্ড করে নিয়েছে। সে প্রতিটি বাক্য পুনরাবৃত্তি করল। রমেশের চেয়ারে ঝুঁকে ব্যঙ্গাত্মকভাবে হাসার পদ্ধতি থেকে শুরু করে মীরার অবজ্ঞাপূর্ণ সুর পর্যন্ত। যখন সে কিছু অপমানজনক মন্তব্য করে, বিক্রম তো সহজ, শুধু কাগজ দাও আর সে সই করে দেবে। পোষা কুকুর সবসময় তার লেজ নাড়ে। এটি শুনে আমার হৃদয় বসে গেল, আমার মুখ গরম হয়ে গেল, কিন্তু আমি শান্ত থাকার চেষ্টা করলাম। আমি আমার মুখে কোনো ভাব আসতে দিলাম না, হালকাভাবে মাথা নাড়ানো ছাড়া। কারণ আমি বুঝতে পারলাম যে যদি আমি একটি মেয়ের সামনেও মেজাজ হারিয়ে ফেলি, তবে যাদের আমি একসময় পুরোপুরি বিশ্বাস করতাম, সেই 2জন মানুষের মুখোমুখি হওয়ার জন্য আমি যথেষ্ট শান্ত থাকব কি করে? প্রিয়া আরও বলল। সে আরও জানালো যে তারা কিভাবে চুক্তির কথা উল্লেখ করেছিল। এমন সংখ্যা যা উল্লেখ করায় আমাকে এটা বুঝতে সাহায্য করার জন্য যথেষ্ট ছিল যে কিছু গোলমাল আছে। আপনি জানেন, তারা কিছু অদ্ভুত নামের কোম্পানির কথা উল্লেখ করেছিল এবং তারপর তারা হেসেছিল যে এই চুক্তির পরে আমরা 5 কোটি টাকা তুলে নেব এবং কেউ জানতেও পারবে না। তারা বলেছিল যে আপনি কখনোই সন্দেহ করবেন না। আমার মনে সাম্প্রতিক সেই সময়গুলির একটি তালিকা ভেসে উঠল, যখন কোম্পানিতে অদ্ভুত খরচ দেখা গিয়েছিল। কিন্তু আমি সেগুলিকে উপেক্ষা করে দিয়েছিলাম, কারণ আমি বিশ্বাস করতাম যে মীরা সবকিছু মনোযোগ দিয়ে পরীক্ষা করেছে। দেখা গেল আমি আমার সিন্দুকের চাবি সেই ব্যক্তিকে তুলে দিয়েছিলাম যে আমাকে লুট করার প্রস্তুতি নিচ্ছিল। গাড়িটি কনট প্লেসের একটি মোড়ে থামল। লাল বাতি জ্বলছিল। আমি সেই মেয়েটির দিকে ফিরে তাকালাম। তার চোখ এমন এক অদ্ভুত উপায়ে জ্বলছিল যা একজন সাধারণ রাস্তার শিশুর মতো ছিল না। তোমার প্রতিটি বাক্য কিভাবে মনে আছে? আমি জিজ্ঞেস করলাম। সে ক্ষীণ হাসি হাসল। আমার দিদিমা বলেন, যখন তোমার হাতে কিছু থাকে না, তখন তোমার স্মৃতিশক্তিকে প্রশিক্ষণ দিতে হয়, কারণ এটাই তোমার একমাত্র পুঁজি। লটারির টিকিট বিক্রি করার সময় আমাকে মনে রাখতে হয় যে কে ধার নিয়েছে, কে পরের দিন টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং কে আমাকে ধোঁকা দিয়েছে এবং টাকা দেয়নি। যদি আমার মনে না থাকে, তবে আমি সব কিছু হারাবো। আমি অজান্তেই কেঁপে উঠলাম। একটি মেয়ে যে এখনও হাই স্কুলের বয়সেও পৌঁছায়নি, সে তার মধ্যে এমন শৃঙ্খলা তৈরি করেছে। সে আমার অনেক কর্মচারীর চেয়েও বেশি সতর্ক ছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম যে প্রিয়া কেবল একজন আকস্মিক সাক্ষী ছিল না,
সে এই নীরব যুদ্ধে আমার এক ছোট সহযোগী হয়ে উঠছিল। আমি আমার অনুভূতি লুকিয়ে রাখলাম, এমনভাবে মাথা নাড়ালাম যেন এটা খুব গুরুত্বপূর্ণ নয়। কিন্তু আমার হৃদয়ে এমন এক দৃঢ় সংকল্প জেগে উঠল যা আগে কখনো হয়নি। আমি তাদের দুজনের চোখে উপহাসের পাত্র হব না। আমি আমার ৩৫ বছরের কঠোর পরিশ্রমকে শুধু এই কারণে নষ্ট হতে দেব না যে আমি লোকেদের খুব বেশি বিশ্বাস করেছি। আমরা ইন্ডিয়া গেটের কাছে একটি সাধারণ ধাবায় থামলাম। ধাবাটি ছোট ছিল। লাল প্লাস্টিকের টেবিলগুলি, ডাল মাখনির হাড়ি থেকে বাষ্প উঠছিল, রসুন ও লেবুর সাথে মেশানো চাটনির গন্ধ চারদিকে ছড়িয়েছিল। আমি প্রিয়ার জন্য একটি থালি অর্ডার করলাম। সে এমনভাবে খাচ্ছিল যেন সে সপ্তাহ ধরে ঠিকমতো খায়নি। আমি তাকে দেখলাম এবং আমার দয়া ও দুঃখ উভয়ই হলো। আমার হৃদয়ে আলো একটি খোঁচা অনুভব হলো। এমন একটি মেয়েকে স্কুলে থাকা উচিত ছিল, কোনো অপরিচিত ব্যক্তিকে সতর্ক করার জন্য লুকিয়ে কথা শোনায় নয়। আমি চুপচাপ আমার ফোন বের করলাম। মীরা ও রমেশের কিছু বার্তা আবার খুললাম। শব্দগুলি মিষ্টি এবং বিশ্বাসে ভরা ছিল, কিন্তু প্রিয়ার দ্বারা পুনরাবৃত্তি করা প্রতিটি বাক্য আমার মনে প্রতিধ্বনিত হচ্ছিল, যা সেগুলিকে এমন মিথ্যা দেখাচ্ছিল যে ঘৃণা হচ্ছিল। আমি স্ক্রিনশট নিলাম এবং সেগুলিকে একটি আলাদা ফোল্ডারে সংরক্ষণ করলাম। প্রিয়া ব্যবসায় আমি সবসময় সতর্ক থাকার অভ্যস্ত ছিলাম, কিন্তু এবার আমাকে 10 গুণ বেশি সতর্ক থাকার দরকার ছিল। প্রিয়া খেতে খেতে মাথা তুলে জিজ্ঞেস করল, আপনি কি আমাকে বিশ্বাস করেন আঙ্কেল, নাকি আপনার মনে হয় আমি গল্প বানাচ্ছি? আমি হাসলাম, এক জোর করে হাসি। আমার মনে হয় না লটারির টিকিট বিক্রি করার একটি মেয়ে এত বড় গল্প বানাবে। মেয়েটি মাথা নাড়ালো এবং খাওয়া চালিয়ে গেল, কিন্তু তার চোখে একটু স্বস্তির ঝলক ছিল। আমার তার জন্য মায়া হলো। আমি তাকে রক্ষা করতে চাইতাম, এবং একই সাথে আমার মনে হচ্ছিল যেন আমি তার কাছে কিছু ঋণী। সেই রাতে যখন আমি প্রিয়াকে পুরনো দিল্লি রেলওয়ে স্টেশনের কাছে একটি পরিচিত বারান্দায় নামিয়ে দিয়ে এলাম, যেখানে সে এবং আরও কিছু ছেলেমেয়ে ঘুমাতো, আমি কিছুক্ষণ গাড়িতে বসে রইলাম। ইঞ্জিন চালু করিনি। পুলের উপর দিয়ে ধীরে ধীরে যাওয়া ট্রেনের আওয়াজ, ধাতুর ঘষা লাগার শব্দ আমার হৃদয়কে বিদীর্ণ করছিল। আমার শৈশবের কথা মনে পড়ল, যখন আমিও বারান্দায় ঘুমাতাম, একটি ছেঁড়া কম্বলে গুটিয়ে। সেই রাতেই আমি কসম খেয়েছিলাম যে একদিন আমার নিজের বাড়ি হবে, এমন একটি জায়গা যেখানে কেউ আমাকে অপমান করার সাহস করবে না। আর আজ ৩৫ বছর পর আমার সবচেয়ে বিশ্বস্ত লোকেরা আমাকে আবর্জনার মতো মনে করছে। আমি আমার মুখ গাড়ির ছাদের দিকে তুললাম এবং চোখ বন্ধ করলাম। আমার হৃদয়ে ব্যথা ছিল, কিন্তু অন্য একটি অংশ ধীরে ধীরে জেগে উঠছিল। যদি আগামীকাল সত্যি একটি ফাঁদ হয়, তবে আমি রাগ করতে পারি না। আমাকে প্রতিটি বিবরণ, প্রতিটি প্রমাণ মনে রাখতে হবে। আমি চুপচাপ প্রস্তুতি নেব, এবং সম্ভবত এই লটারির টিকিট বিক্রি করা মেয়েটি প্রিয়াই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী যে আমাকে এই খেলাটি উল্টে দিতে সাহায্য করবে। যখন আমি স্টেশন থেকে গাড়ি চালিয়ে বেরোলাম, তখন আমি আরও একটি বার্তা পেলাম মীরার। বিক্রমজি, আপনি আরাম করে ঘুমান, আগামীকাল সব আমি সামলে নেব। আমি শুকনো হাসি হাসলাম, এমন হাসি যা তিক্ত এবং দৃঢ় উভয় ছিল। আমার মনে আমি একটি বাক্য পুনরাবৃত্তি করতে থাকলাম, আগামীকাল আমি তোমাকে দেখাবো কোনো কুকুর চিরকাল পোষা থাকে না। সেই রাতে আমি ঘুমাতে পারলাম না। প্রতিবার যখন আমি চোখ বন্ধ করতাম, তখন পোষা কুকুর শব্দটি আমার মনে প্রতিধ্বনিত হতে থাকত, যেন সূচ আমার প্রতিটি শিরায় বিঁধছে। আমি উঠলাম, টেবিল ল্যাম্প জ্বালালাম এবং আমার চামড়ার ডায়েরি বের করলাম, যা বহু বছর ধরে আমার সাথে ছিল। তাতে কিছু ফোন নাম্বার ছিল যা আমি হয়তো খুব কমই ডায়াল করতাম, এমন নাম যাদের প্রতি আমি ঋণী ছিলাম। যখন আমি শেষ পাতায় পৌঁছলাম, তখন আমি একটি পরিচিত নামে থামলাম, অর্জুন শর্মা। অর্জুন বিক্রম ইন্ডাস্ট্রিজের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ছিলেন। এমন একজন ব্যক্তি যিনি এত সৎ ছিলেন যে অনেকে তাকে ঘৃণা করত। সেই সময় আমি অর্জুনকে পছন্দ করতাম, কিন্তু কাজ করার কয়েক মাসের মধ্যেই রমেশ এবং মীরা খরচের অজুহাতে তাকে চাকরি থেকে বের করে দিতে বাধ্য করে। সেই সময় আমার একটু সন্দেহ হয়েছিল, কিন্তু যেহেতু আমি তাদের দুজনের কথা বিশ্বাস করেছিলাম, তাই আমি এটি মেনে নিয়েছিলাম। এখন পিছনে ফিরে দেখলে মনে হয় সবকিছু সেখান থেকেই শুরু হয়েছিল। আমি তার নম্বরে ডায়াল করলাম। ফোন অনেকক্ষণ ধরে বাজিতে থাকল। অন্যদিকে কেউ ফোন ধরল। অর্জুনের কণ্ঠস্বর আজও একই রকম কর্কশ ছিল। কে বলছেন? আমি বিক্রম বলছি, জানি না তোমার মনে আছে কিনা। এক মুহূর্তের নীরবতা ছিল, তারপর একটি ক্ষীণ হ্যাঁ অবশ্যই মনে আছে। সেই ব্যক্তিকে কিভাবে ভুলতে পারি যিনি আমার বরখাস্তের চিঠিতে সই করেছিলেন? আমি গলা পরিষ্কার করলাম, অর্জুন, সেটা সত্যি আমার উদ্দেশ্য ছিল না। আমি ভুল লোকেদের বিশ্বাস করেছিলাম, এবং এখন আমার মনে হয় তারাই আমাকে ধোঁকা দেওয়ার পরিকল্পনা করছে। লাইনে কিছুক্ষণ নীরবতা ছেয়ে রইল। তারপর অর্জুন দীর্ঘশ্বাস ফেলল। আমি জানতাম সেই সময় আমি খুঁজে পেয়েছিলাম যে তারা কিছু সন্দেহজনক চুক্তির মাধ্যমে কোম্পানিকে লুট করছিল। রিপোর্ট চাপা দেওয়া হয়েছিল। আমি আপনাকে সতর্ক করেছিলাম, কিন্তু কেউ শোনেনি। এরপরে আপনি জানেন কি হয়েছিল? আমি দাঁত পিষলাম।
আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অন্যায় সহ্য করতে দিয়েছিলাম। হ্যাঁ, অর্জুনের কণ্ঠস্বর গভীর হলো। কোনো ব্যাপার না, আমার এটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু এবার তুমি চাও যে আমি তোমাকে সাহায্য করি, তাই না? আমার তোমাকে এক্ষুনি দরকার। 2 ঘন্টা পর আমরা ইন্ডিয়া গেটের কাছে একটি ছোট ক্যাফেতে দেখা করলাম। এই ক্যাফেটি জীর্ণ ছিল, কাঠের টেবিল এবং চেয়ারগুলি ক্যাচ করছিল। গ্রাহক কেবল কিছু বৃদ্ধ লোক ছিল যারা চা পান করছিল। আমি একটি অন্ধকার কোণে জায়গা বেছে নিলাম। প্রিয়াও সাথে ছিল, চুপচাপ আমার পাশে বসেছিল। তার তীক্ষ্ণ চোখ সবকিছু দেখছিল। অর্জুন ভিতরে এলো, লম্বা, রোদে পড়া চামড়া। তার হাতে এখনও একটি লম্বা ক্ষতচিহ্ন ছিল, অর্থনৈতিক অপরাধ শাখায় কাজ করার সময়কার একটি স্মৃতি। সে তার কফির কাপ টেবিলে রাখল এবং সরাসরি আমার চোখে তাকালো। বিক্রমজি, এবার আপনাকে আমাকে পুরোপুরি বিশ্বাস করতে হবে, না হলে আমি এক্ষুনি চলে যাব। আমি কোনো দ্বিধা ছাড়াই মাথা নাড়লাম। আমার আগের চেয়ে বেশি বিশ্বাস আছে। আমি তাকে সবকিছু বললাম, প্রিয়ার গাড়িতে দেখা দেওয়া থেকে শুরু করে সে যা শুনেছে, রমেশ ও মীরার মিথ্যে বার্তা পর্যন্ত। অর্জুন মনোযোগ দিয়ে শুনতে থাকল। তার ভ্রু কুঁচকে গেল, তার আঙুলগুলি টেবিলে টোকা দিচ্ছিল, যেন সে কিছু গণনা করছে। যখন আমি থামলাম তখন সে ধীরে ধীরে হাসল। যেমনটা আমি ভেবেছিলাম। আমার দীর্ঘদিন ধরে সন্দেহ ছিল, কিন্তু আমি জানতাম না যে তারা এত বড় ঝুঁকি নেবে। তারা হয়তো 1 বছর ধরে এর প্রস্তুতি নিচ্ছে। প্রিয়া তার নিষ্পাপ কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমার কিছু অদ্ভুত কোম্পানির নামও মনে আছে, আমি প্রতিটি নাম বলতে পারি। সে তার পকেট থেকে একটি ভাঁজ করা কাগজ বের করল, যাতে বাচ্চাদের হাতের লেখায় কিছু নাম লেখা ছিল। অনমোল সলিউশনস, সুর এন্টারপ্রাইজেস, প্রকাশ ট্রেডার্স। অর্জুন কাগজটি তুলে নিল, দেখল এবং হাসল। তার চোখে প্রশংসা ছিল। এই মেয়েটি সত্যিই চালাক। এগুলো সব শেলের কোম্পানি। আমি কিছু ঠিকানা পরীক্ষা করেছিলাম, সেগুলো ছিল ভাড়ার ঘর। ফোন নম্বরগুলি প্রিপেড ছিল। স্পষ্টতই তারা অর্থ পাচারের জন্য একটি আবরণ ছিল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। আমার হৃদয়ে রাগ এবং স্বস্তি উভয়ই ছিল। রাগ এই কারণে যে আমি খুব অসতর্ক ছিলাম, স্বস্তি এই কারণে যে অবশেষে কেউ সমস্যাটি চিনতে পেরেছিল। বিক্রমজি, আমার গভীরভাবে তদন্ত করার জন্য কয়েকদিন সময় লাগবে, কিন্তু আপাতত আপনাকে স্বাভাবিক আচরণ করতে হবে। তাদের উপর আগের মতোই বিশ্বাস করতে হবে। কোনো সূত্র রাখবেন না। আমি মাথা নাড়লাম। ঠিক আছে, আজ আমি আরও কিছু সময়ের জন্য পোষা কুকুরের ভূমিকা পালন করব। প্রিয়া হঠাৎ মাঝে বলল, আমি সাহায্য করতে পারি। মীরা অ্যান্টি প্রায়ই কোম্পানির সামনের ক্যাফেতে অ্যাকাউন্টসের কিছু দিদিদের সাথে বসেন। তারা খুব গসিপ করেন। যদি আমি পাশে বসে লটারির টিকিট বিক্রি করার ভান করি, তবে আমি অবশ্যই আরও কিছু শুনতে পারি। অর্জুন তাকে দেখে তার ভ্রু কুঁচকে দিল। এটা বিপজ্জনক মেয়ে, এই লোকেরা ভালো মানুষ নয়। প্রিয়া ক্ষীণ হাসি হাসল। আমার এটা অভ্যাস আছে। লোকেরা আমাকে এমনভাবে দেখে যেন আমি নেই, তাই আমার জন্য শোনা আরও সহজ। আমি চুপচাপ বসে রইলাম। আমার হৃদয়ে মায়া উথলে উঠল, কিন্তু আমি চুপচাপ এটাও জানতাম যে প্রিয়ার এই অদৃশ্যতাই একটি বড় সুবিধা ছিল। সে একটি ছায়ার মতো ছিল, যে সর্বত্র ঢুকতে পারত এবং কারো নজর যেত না। যখন তার কান এবং চোখ বড়দের চেয়েও তীক্ষ্ণ ছিল। পরের কয়েকদিন সবকিছু একটা দ্বৈত খেলার মতো চলল। দিনের বেলা আমি এখনও কোম্পানিতে যেতাম, রমেশ ও মীরার সাথে হাসতাম, কথা বলতাম, তাদের স্বাক্ষর অনুষ্ঠানের জন্য অনুষ্ঠানের ব্যবস্থা করতে দিতাম। কিন্তু মনে মনে আমি তাদের প্রতিটি শব্দ, প্রতিটি দৃষ্টি, প্রতিটি ছোট বিবরণ মনে রাখতাম। সন্ধ্যায় আমি অর্জুন এবং প্রিয়ার সাথে রাস্তার ধারে চায়ের দোকানে দেখা করতাম, গোপন এজেন্টের মতো তথ্যের আদান প্রদান করতাম। একবার প্রিয়া একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এলো। আমি শুনলাম। তারা বলছিল যে তারা পুরো টাকা জাপানি চুক্তিতে লাগিয়ে দেবে এবং তারপর পুরো কোম্পানিকে নিজেদের করে নেবে। তারা হাসছিল এবং বলছিল যে আপনার কাছে আপনার পুরনো নাম ছাড়া আর কিছুই থাকবে না। অর্জুন সঙ্গে সঙ্গে তদন্ত করল এবং সত্যি সে শেলের কোম্পানিগুলিতে অস্বাভাবিক স্থানান্তর খুঁজে পেল। সে প্রমাণে স্তূপ ছাপালো। প্রিয়া দ্বারা বলা প্রতিটি বিবরণের সাথে সংখ্যাগুলি মিলে যাচ্ছিল। আমি কাগজের মোটা স্তূপের দিকে তাকালাম। আমার হৃদয় ঘৃণা উথলে উঠছিল, কিন্তু একটু আশাও ছিল। বহু সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো আমার মনে হলো আমি একা নই। অর্জুন ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, বিক্রমজি, এটা আক্রমণ করার সময় নয়, কিন্তু আমি শপথ করে বলছি, যদি আপনি ধৈর্য ধরেন তবে আমরা তাদের এক আঘাতেই ফেলে দেব। তারা আর কখনো মাথা তুলতে পারবে না। আমি মাথা নাড়লাম। আমার চোখ প্রিয়ার দিকে পড়ল। সে একটি খালি কোল্ড ড্রিঙ্কের ক্যান নিয়ে খেলছিল, কিন্তু যখন সে উপরে তাকালো
তখন তার চোখ দৃঢ় সংকল্পে জ্বলে উঠছিল। আমার হঠাৎ মনে হলো হয়তো ভাগ্যই ঠিক করেছিল যে আমার মতো একজন বৃদ্ধ লোক, যে প্রায় দেউলিয়া হতে চলেছিল, এই লটারির টিকিট বিক্রি করা মেয়েটির সাথে দেখা হবে। আর অর্জুনের সাথে আমরা হঠাৎ একটি অদ্ভুত দল হয়ে উঠলাম, ভাঙাচোরা কিন্তু এমন এক উপায় শক্তিশালী যা কেউ আশা করেনি। সেই সন্ধ্যায় যখন আমি প্রিয়াকে তার ঘুমানোর জায়গায় নামিয়ে দিতে গেলাম, তখন আমি ধীরে ধীরে জিজ্ঞেস করলাম, তোমার কি ভয় লাগে? সে মাথা নাড়ল। এখন আমার কিসের ভয়? রাস্তায় থাকা মানে প্রতিদিন ভয় পাওয়া। কিন্তু এখন অন্তত আমার কাছে আপনি এবং অর্জুন আঙ্কেল আছেন, এটুকুই যথেষ্ট। আমি চুপ থাকলাম। আমার গলা ধরে এলো। এই বয়সে আমার মনে হয়েছিল যে আমি জীবনকে পুরোপুরি বুঝেছি, কিন্তু একজন পথচারী, রাস্তার একটি মেয়ে এবং একজন পুরনো বন্ধু যাকে আমি একদিন ছেড়ে দিয়েছিলাম আমাকে শেখাচ্ছিলেন যে যখন আপনাকে ধোঁকা দেওয়া হয় তখন সবচেয়ে মিষ্টি প্রতিশোধ চিৎকার করা নয়, বরং চুপচাপ প্রস্তুতি নেওয়া, যাতে আপনি যখন আক্রমণ করেন তখন শত্রুকে সামলে ওঠার সুযোগ না দেওয়া হয়। যখন পুরো দিল্লি শীতের শেষ ঠান্ডায় ডুবেছিল, আমি একটি ছোট ভাড়া ঘরে একা বসেছিলাম। কেবল একটি হলুদ আলো পুরনো কাঠের টেবিলের ওপর পড়ছিল। ফোনটি ভাইব্রেট করল। এটি রমেশের একটি বার্তা ছিল। বিক্রম ভাই, চিন্তা করবেন না, কাল সব কিছু ঠিক হবে। জাপানি পার্টনার পুরোপুরি প্রস্তুত, আপনাকে শুধু স্বাক্ষর করতে হবে। আমি সেই শব্দগুলি দেখলাম। আমার আঙুলগুলি কাঁপছিল। প্রতিটি শব্দ থেকে একটি মিথ্যা উদ্বেগ প্রকাশ পাচ্ছিল। আমি খুব ভালো করেই জানতাম যে যখন সে কিছু লুকোতে চাইত তখন সে কিভাবে মিষ্টি শব্দ যোগ করত। কিন্তু এই পার্টনার পুরোপুরি প্রস্তুত। এইবার যেন কেন জানি আমার শরীরে কাঁপুনি অনুভব হলো। পুরোপুরি প্রস্তুত? আমি কয়েক দশক ধরে ব্যবসা করছি, কখনোই পূর্ণ প্রস্তুতির মতো কিছু হয় না। আমার মনে অনেক প্রশ্ন ঘুরতে লাগলো। সে এই কথা কেন জোর দিয়ে বলল যে আপনাকে শুধু স্বাক্ষর করতে হবে? সে পাঠানোর জন্য আগের রাত কেন বেছে নিল? প্রিয়া আমার পাশে বসেছিল, পুরনো কাগজ ভাঁজ করে নৌকা বানাচ্ছিল। সে আমাকে চিন্তিত দেখে জিজ্ঞেস করল, কি ব্যাপার আঙ্কেল? আমি তাকে ফোনটি দেখালাম। সে পড়ল এবং তার ভ্রু কুঁচকে গেল। আপনার কি এটা অদ্ভুত লাগছে না? আগেরবার রমেশ আঙ্কেল সব সময় বলতেন যে সব কিছু পরীক্ষা করে নাও এবং অভিযোগ করতেন যে আপনি খুব সতর্ক। হঠাৎ এখন সব কিছু পুরোপুরি প্রস্তুত? এটা খুব মিথ্যে লাগে। আমি হতবাক হয়ে গেলাম। এটা সত্যি ছিল। লটারির টিকিট বিক্রি করা একটি মেয়েও এই অসঙ্গতিটি চিনতে পারে। আমি তো কি জিনিস? প্রিয়া তার চিবুকে হাত রাখল। তার কণ্ঠস্বর দৃঢ় ছিল। আমার মনে হয় তারা একটি ফাঁদ পাচ্ছে, কারণ তারা চায় যে আপনি অসতর্ক হয়ে যান, যাতে আগামীকাল আপনি অপ্রস্তুত অবস্থায় ফেঁসে যান। আমি হতাশা হাসলাম। এই মেয়েটি বড়দের চেয়েও চালাক, কিন্তু আমার হৃদয়ের প্রতিটি শিরা ফুটছিল। আমার বুক কেঁপে উঠল, রাগ এবং অপমান উভয়ই। রাগ এই কারণে যে আমাকে কম অনুমান করা হয়েছিল, অপমান এই কারণে যে এত বছরের বিশ্বাসের পর তারা আমাকে তাদের আঙুলে নাচালো। আমি উঠলাম এবং ঘরে পায়চারি করতে লাগলাম। রমেশ ও মীরার ছবি আমার মনে ঘুরপাক খেতে থাকল। তাদের ব্যঙ্গাত্মক হাসি, তাদের অবজ্ঞাপূর্ণ চোখ, তাদের কটূক্তি ভরা শব্দ। আমি দাঁত পিষলাম। মনে হচ্ছিল আমি ফেটে যাব। কিন্তু তারপর অর্জুনের কণ্ঠস্বর আমার স্মৃতিতে প্রতিধ্বনিত হল। বিক্রমজি, কেবল ধৈর্যই আপনাকে জেতাবে। সবচেয়ে বেদনাদায়ক আঘাত তখনই লাগে যখন শত্রু মনে করে যে সে জিতে গেছে। আমি বসলাম, একটি গভীর নিঃশ্বাস নিলাম এবং শুধু এইটুকুই উত্তর দিলাম, ঠিক আছে, আমি বুঝেছি, কাল দেখা হবে। কোনো বিন্দু নেই, কোনো চিহ্ন নেই। আমি তাদের এটা ভাবতে দিলাম যে আমি সরলভাবে সম্মত হয়েছি। প্রিয়া হাসল। তার চোখে দুষ্টুমি এবং বিজয় উভয়ই ছিল। এখন এটা একটা আসল পোষা কুকুর যে ভান করছে, কিন্তু ভেতর থেকে একজন ভয়ঙ্কর বাঘ। আমি হেসে উঠলাম, এমন হাসি যা অনেক সময় পরে বেরিয়েছিল। হাসতে হাসতে আমার চোখ ভিজে গেল। আমরা সঙ্গে সঙ্গে অর্জুনকে ফোন করলাম। সে সঙ্গে সঙ্গে চলে এলো তার সাথে ফাইলপত্রের একটি মোটা বান্ডিল নিয়ে। রাস্তার ধারের একটি ধাবায় বসেছিলাম, যেখানে ছুরি ও তাওয়ার খটখটে আওয়াজ গরম স্যুপের গন্ধের সাথে মিশে যাচ্ছিল। অর্জুন সমস্ত কাগজপত্র টেবিলের উপর ছড়িয়ে দিল। এখানে। সে প্রতিটি পাতার দিকে ইশারা করল।
টাকা অন্তত 3টি ভুয়ো কোম্পানির মাধ্যমে পাচার করা হয়েছে। কাল সকালে যদি আপনি স্বাক্ষর করেন তবে আপনি সবকিছু বৈধ করে দেবেন। এরপরে আপনার কাছে কিছুই থাকবে না। আমি আমার মুঠি শক্ত করলাম। অর্জুন আমার দিকে তাকালো। তার চোখ ছুরির মতো তীক্ষ্ণ ছিল। কিন্তু আমরা পাশা পাল্টে দিতে পারি। আগামীকাল সকালে আপনি স্বাক্ষর করার ভান করবেন, কিন্তু আসলে আপনি আমার দ্বারা তৈরি করা নকল চুক্তিটি ব্যবহার করবেন, যাতে তাদের জন্য প্রতিকূল শর্ত রয়েছে। আমি একটি অর্থনৈতিক সংবাদপত্রে একজন বন্ধুর সাথেও যোগাযোগ করেছি। যেমনই এটি প্রমাণ সামনে আসবে, রমেশ এবং মীরা দুজনেই মুখোশ খুলে যাবে। আমি কয়েক সেকেন্ডের জন্য চুপ করে রইলাম। এই সেই মুহূর্ত ছিল যখন আমি একজন নিষ্ক্রিয় শিকার থেকে একজন সক্রিয় শিকারী হয়ে উঠলাম। আমি আমার মাথা নাড়লাম। আমার কণ্ঠস্বর কর্কশ ছিল। ঠিক আছে, আজ রাতে আমরা ঘুমাবো না। আগামীকাল আমি আমার চোখ দিয়ে তাদের মুখোশ খুলতে দেখতে চাই। প্রিয়া টেবিলের উপর হাত রাখল। তার চোখ জলজল করছিল। সে আমার হাত শক্ত করে ধরেছিল, যেন আমাকে আরও শক্তি দিচ্ছে। আমি আর অর্জুন আগেই ভেতরে গিয়ে সবকিছু প্রস্তুত করে রেখেছিলাম। আমি একটি গভীর শ্বাস নিলাম। নিজেকে বললাম, শান্ত থাকো। তারা মনে করে আমি একটি ঘুঁটি। আজ আমি তাদের দেখাবো ভুল কি হয়। হলে প্রবেশ করতেই আমার চোখ সঙ্গে সঙ্গে রমেশ এবং মীরার উপর পড়ল। তারা প্রধান টেবিলে আরামে বসেছিল। তাদের মুখে হাসি ছিল, কিন্তু তাদের চোখে উপহাসের ঝলক। রমেশ উঠল এবং আমার কাছে এলো। সে তার হাত বাড়ালো। বিক্রম ভাই, আজ একটি বড় দিন। এখন থেকে আমরা একসাথে একটি নতুন অধ্যায় শুরু করব। আমি ক্ষীণ হাসি ফেললাম। তার হাত ধরলাম এবং একটি ক্যাটফিশের মতো শীতলতা এবং পিচ্ছিলতা অনুভব করলাম। মীরা তার পিছনে দাঁড়িয়েছিল। সে ধীরে ধীরে একটি বাক্য বলল, যেটা আমার শোনার জন্য যথেষ্ট ছিল। মনে রাখবেন, তাড়াতাড়ি স্বাক্ষর করবেন, পাছে জাপানিদের মূল্যবান সময় নষ্ট না হয়। আমি আমার রাগ ভেতরে গিলে ফেললাম। এমন ভান করলাম যেন কিছুই শুনিনি। হল প্রভাবশালী লোক, বিনিয়োগকারী, কর্মকর্তা এবং প্রেস দিয়ে ভরা ছিল। ক্যামেরাগুলি সর্বত্র ঘুরছিল। ফ্ল্যাশ ক্রমাগত ঝলকাচ্ছিল। অনুষ্ঠান শুরু হলো। এমসি একটি গম্ভীর কণ্ঠে পরিচয় দিল। তারপর বক্তৃতার সময় এলো। আমি উঠলাম, কিছু আনুষ্ঠানিক কথা বললাম, একটি শান্ত হাসি বজায় রাখার চেষ্টা করলাম। যখন আমার হৃদয়ে প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড একটি টান টান দড়ির মতো ছিল, আমার সামনে টেবিলের উপর রাখা ফাউন্টেন পেনটি জলজল করছিল, যেন সেও সেই ভাগ্যবান মুহূর্তের জন্য অপেক্ষা করছিল। যখন স্বাক্ষর করার সময় এলো, তখন রমেশ চুক্তিটি আমার দিকে ঠেলে দিল। তার কণ্ঠস্বর আখের রসের মতো মিষ্টি ছিল। বিক্রম ভাই, এটিই চূড়ান্ত সংস্করণ। শুধু আপনার স্বাক্ষর করার সাথে সাথেই পুরো প্রকল্পটি শুরু হয়ে যাবে। আপনি সবচেয়ে বড় কৃতিত্ব পাবেন। আমি কলমটি তুললাম। পুরো হল দেখছিল। আমি কৌতূহল, সন্দেহ এবং এমনকি একটি তামাশার প্রত্যাশা ভরা চোখ অনুভব করলাম। সেই মুহূর্তে আমার সেই সময়গুলির কথা মনে পড়ল, যখন তারা আমাকে পোষা কুকুর বলেছিল। আমার সেই পদ্ধতির কথা মনে পড়ল, যখন তারা আমার পিঠ চাপড়ে দিত এবং ব্যঙ্গাত্মকভাবে হাসত। আমার ঘামের প্রতিটি ফোঁটা মনে পড়ল, যাকে একটি রসিকতা হিসেবে নেওয়া হয়েছিল। আমার হাত সামান্য কাঁপল, কিন্তু আমি তবুও একটি খুব দৃঢ় স্ট্রোকের সাথে স্বাক্ষর করলাম। হল করতালি দিয়ে ভরে উঠল। কিন্তু ঠিক সেই সময়ে আমার পিছনের দরজাটি খুলল। চামড়ার জুতোর দ্রুত আওয়াজ এলো। অর্থনৈতিক অপরাধ শাখার পুলিশ এবং গোয়েন্দা অর্জুন শর্মা প্রবেশ করলেন। সব ক্যামেরার সঙ্গে সঙ্গে তাদের দিকে ঘুরে গেল। প্রাণবন্ত পরিবেশ হঠাৎ শান্ত হয়ে গেল। অর্জুন সরাসরি মঞ্চে গেলেন। তিনি সবার সামনে একটি ল্যাপটপ রাখলেন। পিছনের বড় স্ক্রিনটি ঝলসে উঠল এবং তারপর প্রমাণের একটি সিরিজ প্রদর্শিত হল। অর্থ স্থানান্তরের তালিকা, শেল কোম্পানি, ব্যাংক অ্যাকাউন্ট এবং ফিসফিস শুরু হয়ে গেল। এই অকাট্য প্রমাণ, রমেশ এবং মীরা দ্বারা আত্মসাৎ এবং অর্থ পাচারের কাজ। অর্জুন জোরে বললেন। তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। পুরো হল স্তব্ধ হয়ে গেল। রমেশের মুখ ফ্যাকাশা হয়ে গেল। তার মুখ তোতলাতে শুরু করল। তুমি এসব কোথায় পেলে? অর্জুন ক্ষীণ হাসি হাসল। যাদেরকে তুমি কখনো কম মনে করেছ, তারাই আমাকে সাহায্য করেছে। এবং বিশেষত সে একটি বোতাম টিপল। একটি অডিও রেকর্ডিং স্পিকারের মাধ্যমে স্পষ্টভাবে প্রতিধ্বনিত হল। মীরার তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। বিক্রম, আরে সে তো কেবল একটা পোষা কুকুর। হ্যাঁ, যেখানে স্বাক্ষর করতে বলো সেখানেই করে দেয়। তার ঠিক পরেই রমেশের ব্যঙ্গাত্মক হাসি এলো। হ্যাঁ, একটা পোষা কুকুর। আমরা তাকে এত বছর ধরে আমাদের আঙ্গুলে নাচিয়েছি। সে কখনো প্রতিবাদ করার সাহস করেনি। পুরো হল যেন ফেটে পড়ল। প্রথম সারিতে বসা জাপানিরা একে অপরের দিকে তাকাতে লাগল। তাদের মুখে বিস্ময় ছিল। কিছু সাংবাদিক নিজেদেরকে থামাতে পারল না
এবং তাদের রেকর্ডার ও ক্যামেরা বের করে নিল। লোকেরা ফিস ফিস করতে লাগল, রাগান্বিত শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। ও গড! আর এত বছর ধরে তারা পরিষ্কার পরিচ্ছন্ন হবার ভান করছিল। কি লজ্জাজনক! আমি চুপচাপ বসে থাকলাম। আমি সেই দুজন মানুষকে চুপচাপ দেখতে থাকলাম যারা একদিন আমাকে অপমান করেছিল। এখন তারা ঘাবড়ে গেছিল, ঘামে ভেজা ছিল। মীরা কাঁপছিল, তার হাত তার স্কার্টকে শক্ত করে ধরেছিল। রমেশের মুখ লাল হয়ে গেছিল। সে দাঁড়ালো এবং চিৎকার করে উঠল, এসব মন গড়া, এটা আমাকে বদনাম করার ষড়যন্ত্র। কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ লাল সিলমোহরযুক্ত আরও একটি নথি পেশ করল, যা সত্যতা নিশ্চিত করছিল। রমেশ পিছিয়ে গেল, তার পা চেয়ারের সাথে ধাক্কা খেল এবং সে প্রায় পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে আমি দাঁড়ালাম। আমার কণ্ঠস্বর গভীর কিন্তু দৃঢ় ছিল। আমি জানি লোকে আমাকে কম মনে করতে পারে, তারা আমার কাজের কৃতিত্ব নিতে পারে, কিন্তু একটা জিনিস আছে যেটা তারা কখনো নিতে পারবে না, তা হলো সত্য। আর আজ সত্য সামনে এসেছে। পুরো হল ফেটে পড়ল। আমি করতালি শুনতে পেলাম, কিন্তু এবার এটা স্বাক্ষর অনুষ্ঠানের জন্য ছিল না, বরং এই প্রকাশের জন্য। আমি প্রিয়ার দিকে তাকালাম। সে উজ্জ্বলভাবে হাসছিল, তার চোখ আনন্দে জ্বলজ্বল করছিল। অর্জুন হালকা করে মাথা নাড়ল, তার চোখে গর্ব ছিল। ওই মুহূর্তে আমার মনে হলো যেন আমার কাঁধ থেকে হাজার হাজার কিলোর বোঝা নেমে গেল। এত বছরের সমস্ত রাগ, ব্যথা এখন আনন্দের ঢেউয়ে পরিণত হয়েছিল, যেটা আমার পুরো শরীরে ছড়িয়ে পড়ল। আমি জানতাম যে আমি জিতে গেছি, কেবল একটি ব্যবসায়িক লড়াইয়ে নয়, বরং সম্মানের লড়াইয়ে, একজন মানুষ হিসেবে আমার মূল্য পুনরুদ্ধার করতে। যেই অডিও রেকর্ডিং প্রতিধ্বনিত হলো, পুরো হল একটি মারাত্মক নীরবতায় ডুবে গেল। কেবল এয়ার কন্ডিশনারের গুঞ্জন এবং কিছু অবাক হওয়া ফিসফিস শব্দ শোনা যাচ্ছিল। রমেশ সেখানেই দাঁড়িয়ে রইল। তার মুখ প্রথমে লাল হল, তারপর নীল হয়ে গেল, যেন তার দম বন্ধ হয়ে আসছে। আর মীরা, সেই সেক্রেটারি যে একসময় তীক্ষ্ণ এবং চটপটে ছিল, এখন কাঁপছিল। তার হাত সাহায্যের জন্য কিছু খুঁজছিল। সেই সমস্ত শক্তিশালী রূপ, সেই অহংকারী চাল, সেই অবজ্ঞাপূর্ণ চোখ এক মুহূর্তে উধাও হয়ে গেল। তাদের জায়গায় নগ্ন ভয় এলো। পুলিশ এগিয়ে এলো, দুজনকে সবার সামনে দাঁড়াতে বলল। রমেশ একটি জোর করে হাসি দেওয়ার চেষ্টা করল, তার কণ্ঠস্বর তোতলাতে শুরু করল। অফিসাররা, হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। এটা শুধু একটি কোম্পানির অভ্যন্তরীণ বিষয়। এটাকে আন্তর্জাতিক অংশীদারদের সামনে এত বড় করার কি দরকার? অর্জুন শর্মা শীতলভাবে মাঝখানে বাধা দিলেন। রমেশ, সমস্ত প্রমাণ মামলা চালানোর জন্য যথেষ্ট। তুমি অস্বীকার করতে পারো না। এটা শুনে মীরা কেঁদে উঠল। সে রমেশের শার্ট ধরে ফেলল। তুমি তুমি আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন এটা কিভাবে হলো? আমাকে একা শাস্তি ভোগ করতে দিও না। রমেশ তার হাত ঝটকে দিল, গর্জন করে উঠল। তুমি চুপ থাকো, এইসব তোমার বোকামির কারণে হয়েছে। তুমি তথ্য ফাঁস করে দিয়েছ, এখন কাকে দোষ দিচ্ছ? পুরো হলে তোলপাড় শুরু হয়ে গেল। লোকেরা একে অপরের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মকভাবে মাথা নাড়ছিল। একজন ব্যবসায়ী ফিসফিস করে বলল, লোভের এটাই ফল হয়। এত বছর অহংকারে ছিল, অবশেষে আসল চেহারা সামনে এলো। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা তখনও বাকি ছিল, যখন দরজা খুলল এবং একটি ছোট আকৃতি ভেতরে এলো। প্রিয়া, লটারির টিকিট বিক্রি করা মেয়েটি, একটি পুরনো সাদা শার্ট পরা। তার চুল তাড়াহুড়ো করে বাঁধা ছিল, কিন্তু তার চোখ তীক্ষ্ণ ছিল। সে এগিয়ে এলো, তার হাতে নোংরা অক্ষরে লেখা নোটের একটি বান্ডিল ছিল। পুরো হলে তোলপাড় শুরু হয়ে গেল। কিছু লোক তাকে চিনতে পারল। হারে, এ তো সেই লটারির টিকিট বিক্রি করা মেয়েটা, যে কোম্পানির সামনেই কোণে দাঁড়িয়ে থাকে। বিক্রম পুলিশকে পরিচয় করিয়ে দিলেন। এই সাক্ষী। পরিবেশ একটি টানটান দড়ির মতো ছিল। প্রিয়া তার মুখ তুলল, তার কণ্ঠস্বর পরিষ্কার কিন্তু দৃঢ় ছিল। আমি তাদের বহুবার ক্যাফেতে আলোচনা করতে শুনেছি। তারা নিজেরাই অবৈধ অর্থ স্থানান্তরের কথা বলেছিল। আমি সব লিখে নিয়েছি। সে পুলিশকে কাগজপত্র দিল, তারপর সরাসরি মীরার দিকে ইশারা করল। এই সেই যিনি বিক্রম আঙ্কেলকে পোষা কুকুর বলেছিলেন। এই দুটি বাক্য দুপুরের রোদে বিদ্যুতের মতো কড়কড়ে করে উঠল। মীরা হাঁটু গেড়ে বসে পড়ল, নিজের মুখ ঠেকে কাঁদতে লাগল। তার কণ্ঠস্বর কাঁপছিল। আমি কেবল ভুল করে বলে দিয়েছিলাম, আমি জানতাম না। কিন্তু ভিড়ের মধ্যে এখন কেউ তাকে বিশ্বাস বা দয়া করছিল না। তারা মীরাকে ঘৃণার দৃষ্টিতে দেখল। রমেশ তর্ক করতে চেষ্টা করল, তার কণ্ঠস্বর প্রায় একটি একটি করে শব্দ বেরোচ্ছিল।
একটি মেয়ে, তার কথা কিভাবে বিশ্বাস করা যায়? নিশ্চিতভাবে কেউ তার পিছনে আছে। প্রিয়া ঘুরে দাঁড়ালো এবং সরাসরি রমেশের চোখে তাকালো। তার দৃষ্টিতে কোনো ভয় ছিল না। রমেশ আঙ্কেল, লোকেরা গরিব হতে পারে, ছোট হতে পারে, কিন্তু সত্য কখনো মরে না। আপনি আমাকে নিচু বলতে পারেন, আবর্জনা বলতে পারেন, কিন্তু আজ যে সত্য আমি বাঁচিয়ে রেখেছি তা আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নেবে। পুরো হল করতালি দিয়ে ভরে গেল। করতালি কেবল প্রিয়ার সাহসের জন্য ছিল না, বরং যারা মিথ্যের ওপর বাঁচতে অভ্যস্ত ছিল তাদের মুখে একটি চড় ছিল। রমেশের মুখ ছাইয়ের মতো হয়ে গেল। সে মীরাকে দোষ দেওয়ার চেষ্টা করল। এইসব ওর জন্য হয়েছে, আমি কিছুই জানি না। মীরা ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠল, তুমি কাপুরুষ, তুমি পরিকল্পনা করেছিলে, তুমি আমাকে এটা করতে বলেছিলে, এখন তুমি সবকিছু আমার উপর চাপাচ্ছ। সেই দুজন মানুষ যারা একসময় একই ষড়যন্ত্রের অংশীদার ছিল, যারা একসময় অন্যদের পিষে ফেলার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিল, এখন জনতার সামনে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছিল। এই দৃশ্য একটি সস্তা নাটকের চেয়ে কম ছিল না, কিন্তু এটি হলের সবাইকে খুব সন্তুষ্টি দিল। পুলিশ আর একটিও কথা না বলে শীতলভাবে দুজনকে হাতকড়া পরিয়ে দিল। লোহার হাতকড়ার ঝনঝন আওয়াজ সমস্ত যুক্তিকে শেষ করে দিল। রমেশ তার মাথা নিচু করল। ঘাম ঝরছিল। যখন মীরা জোরে জোরে কাঁদছিল, তার মুখ মাস্কারায় মাখা ছিল। প্রথম সারিতে নশা জাপানিরা দাঁড়ালেন। তারা বিক্রমকে সম্মানের সাথে প্রণাম করলেন। একজন প্রতিনিধি ভাঙা হিন্দিতে বললেন, আপনার উপর বিশ্বাস আছে বিক্রমজি, আপনার মতো লোকেরাই সম্মানের যোগ্য। আমি ধীরে ধীরে মাথা নাড়লাম। আমার হৃদয়ে এক অবর্ণনীয় অনুভূতি উথলে উঠছিল। এটি চরম আনন্দ ছিল না, বরং একটি মুক্তি ছিল। এত বছর ধরে দমন খাকার পর, কম মনে করার পর, আজ বিশ্বাসঘাতকদের তাদের শাস্তি পেতে দেখে আমার মনে হলো যেন আমার কাঁধ থেকে একটি বোঝা নেমে গেল। প্রিয়া আমার কাছে এলো। সে তার ছোট হাতটি আমার হাতে রাখল। আমি তাকে দেখলাম। আমার হাসি কাঁপছিল, আমার চোখ ভেজা ছিল। তুমি সেটাই করে দেখালে যা আমি কখনো আশা করিনি। সে সংক্ষিপ্ত এবং স্পষ্ট কণ্ঠে উত্তর দিল, কারণ আমি বিশ্বাস করতাম যে আপনি একজন ভালো মানুষ এবং আপনার ন্যায় বিচার পাওয়া উচিত। একটি ছোট বাক্য, কিন্তু এটি একটি ছড়ির মতো ছিল, যা সেদিন সেখানে উপস্থিত সকলের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। কখনো কখনো মানুষ চতুর, ধূর্ত, এমনকি দুষ্টও হতে পারে, কিন্তু কখনো কখনো সত্য একটি লটারির টিকিট বিক্রি করা শিশুর দ্বারা সুরক্ষিত থাকে, এবং এটি বিশ্বাসঘাতকদের জন্য সবচেয়ে নির্মম মূল্য। মুখোশ খুলে যাওয়া ঠিক সেই ব্যক্তির দ্বারা প্রকাশিত হওয়া যাকে তারা সবচেয়ে বেশি তুচ্ছ করত। যখন পুলিশ রমেশ এবং মীরাকে আসনের সারি থেকে নিয়ে যাচ্ছিল, তখন ভিড় সরে গেল, কিন্তু কেউ হাত বাড়ালো না, কেউ সান্ত্বনা দিল না। তাদের জন্য কেবল ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ চোখ ছিল। ক্ষমতার শিখর থেকে তারা কয়েক ঘন্টার মধ্যে অপমানের গর্তে পড়ে গেল, এবং আমি বুঝতে পারলাম এটাই বিশ্বাসঘাতকতার মূল্য। সেই ভাগ্যবান দিনের পরে সবকিছু ধীরে ধীরে শান্ত হয়ে গেল। কোম্পানি কেবল একটি ফাঁদ থেকে বাঁচল না, বরং বিনিয়োগকারীদের বিশ্বাসও জোরদার হল। লোকেরা এখনও সেই দুর্দান্ত উল্টে যাওয়ার বিষয়ে ফিসফিস করত, কিন্তু আমার জন্য যা সবচেয়ে গভীর ছিল তা জয় ছিল না, বরং প্রিয়া নামের একটি মেয়ের দৃঢ় চোখ ছিল। আমার সেই পরের সকালটি ভালোভাবে মনে আছে। যখন সূর্য সবেমাত্র উঠেছে, আমি তাকে কোম্পানির দরজার সামনে গুটিসুটি মেরে বসে থাকতে দেখলাম। তার হাতে তখনও ভাঁজ করা লটারির টিকিটের একটি বান্ডেল ছিল। সে সেই পেশা ছাড়া আর কিছুই জানত না, আর সেই স্বপ্ন দেখার সাহসও করেনি যে সেই মাত্র একজন শক্তিশালী ব্যক্তির পতনের কারণ হয়েছে। আমি তার পাশে বসলাম। এখন একজন মালিক এবং একজন ভবঘুরে মেয়ের মধ্যে কোনো দূরত্ব ছিল না। আমি কাঁপানো কণ্ঠে জিজ্ঞেস করলাম, যেন আমি ভয় পাচ্ছি, প্রিয়া, তুমি কি আমার সাথে থাকতে চাও? সে উপরে তাকালো। তার চোখ বিস্ময়ে জ্বলজ্বল করছিল, কিন্তু তখনও দ্বিধায় ভরা ছিল। আপনার সাথে থাকা মানে আপনার জন্য দাসীর কাজ করা? তার প্রশ্ন আমার হৃদয়ে খোঁচা দিল। এই ছোট মেয়েটি ছোটবেলা থেকেই অভ্যস্ত ছিল যে সে কেবল সেবা করতে পারে, কেবল অন্যদের নিচে থাকতে পারে। আমি ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিলাম। আমার কণ্ঠস্বরকে যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলাম। না, আমি তোমাকে মেয়ের মতো লালন পালন করতে চাই। তার চোখ বড় হয়ে গেল। সে একটি শব্দও বলতে পারল না। তারপর হঠাৎ তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে কাঁদতে কাঁদতে তোতলাতে লাগল, আঙ্কেল, আঙ্কেল, মজা করবেন না। বেচারা আমাকে এখন পর্যন্ত সবাই প্রতিশ্রুতি দিয়েছে এবং তারপর আমাকে ছেড়ে দিয়েছে। আমি তাকে আমার বাহুতে তুলে নিলাম, যেন সমাজের কিনারায় ফেলে দেওয়া জীবনের একটি অংশকে আলিঙ্গন করছি।
এবং সেই মুহূর্তে আমি জানতাম যে আমি কেবল তার কাছে ঋণী নই, বরং তার ভবিষ্যতের জন্যও দায়ী। প্রথম দিন যখন প্রিয়া বাড়িতে এলো, তখন আমার পুরো পরিবার অবাক হয়ে গেল। দাসী অবাক হয়েছিল। প্রতিবেশীরা ফিসফিস করা শুরু করলো, এই বিক্রমজি ব্যবসায় সফল হওয়ার পর এখন হঠাৎ একটা লটারির টিকিট বিক্রেতাকে বাড়িতে নিয়ে এসেছেন, সাবধান থাকবেন, এটি সমস্যার কারণ হতে পারে। আমি পাত্তা দিলাম না। আমি শুধু এতটুকুই জানতাম যে প্রতিবার যখন আমি প্রিয়াকে খাবারের টেবিলে বড় বিনয়ীভাবে বসে থাকতে দেখতাম, এখনও কোনো খাবার নিতে দ্বিধা করত, তখন আমি তার শৈশবে একটি খুব বড় শূন্যতা দেখতে পেতাম, একটি শূন্যতা যা আমি পূরণ করতে চেয়েছিলাম। পরের কয়েকদিনে আমি প্রিয়ার পরিবার সম্পর্কে জানতে শুরু করলাম। তার বলা অসম্পূর্ণ গল্পগুলি অনুসরণ করে আমি গঙ্গার ধারে একটি দরিদ্র গ্রামে পৌঁছলাম। প্রতিবেশীদের জিজ্ঞেস করে জানতে পারলাম প্রিয়ার বাবা মা অনেক আগে এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তাকে একজন দূর সম্পর্কের পিসির কাছে পাঠানো হয়েছিল, কিন্তু তারপর সেই পিসিও তাকে ছোটবেলায় একা রেখে চলে যায়। যখন আমি তার বাবার নাম বললাম, তখন ঘাটে বসা একজন বৃদ্ধ ব্যক্তি আমাকে অবাক হয়ে দেখল। সে কাঁপতে কাঁপতে বলল, ওই নাম? সে তো তোমার বাবার ভাইপো ছিল বিক্রম। সে আর তোমার বাবা একই বংশের ছিল, কিন্তু দারিদ্র্যের কারণে আলাদা হয়ে গিয়েছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। দেখা গেল আমার এবং প্রিয়ার মধ্যে সম্পর্ক কোনো কাকতলীয় ঘটনা ছিল না, সে ছিল আমার পরিবারের হারানো রক্ত। এই উপলব্ধি ছিল চমকপ্রদ এবং একটি অদৃশ্য সুতোর মতো, যা সব কিছুকে একসাথে জুড়ছিল। সেই রাতে আমি প্রিয়াকে দেখলাম, যে টেবিল ল্যাম্পের আলোয় পড়ছিল। তার ছোট আকৃতি একাগ্রতার সাথে ঝুঁকেছিল, তার চোখ ঝলঝল করছিল। প্রতিবার যখন সে কোনো শব্দ পড়ত, আমি নিজেকে আটকাতে পারতাম না এবং ধীরে ধীরে বললাম, প্রিয়া, তুমি কি জানো, তুমি আমার দূর সম্পর্কের ভাইঝি, তুমি আমার রক্ত। সে উপরে তাকালো অবাক হয়ে, যেন সে এইমাত্র কোনো রূপকথা শুনেছে। তারপর সে হাসল, একটি কাঁপানো কিন্তু উজ্জ্বল হাসি। তবে এর মানে কি আমার সত্যি একটি পরিবার আছে? সেই বাক্যটি আমার গলা ধরিয়ে দিল। আমি জানতাম যে এত বছরের ব্যবসায় এত জয় এবং পরাজয়ের পরে আমি কখনো আমার হৃদয়কে এইভাবে ধড়পড় করতে অনুভব করিনি। হয়তো এই কারণে যে অবশেষে আমি একটি নতুন আলো খুঁজে পেয়েছিলাম, কেবল কোম্পানির জন্য নয়, আমার আত্মারও জন্য। পরের দিন আমি প্রিয়াকে গ্রামে নিয়ে গেলাম। তার বাবা মায়ের বেদিতে ধূপকাঠি জ্বালালাম। দুটি জ্বলন্ত ধূপকাঠির সামনে আমি প্রার্থনা করলাম, ভাই এবং ভাবি, আপনারা চিন্তা করবেন না, এখন থেকে আমি আপনার জায়গায় এই মেয়েটির যত্ন নেব। তাকে আর ঘুরতে হবে না, তাকে আর অনাথ থাকতে হবে না। প্রিয়া আমার পাশে দাঁড়িয়েছিল, তার হাত শ্রদ্ধার সাথে জোর করা ছিল, তার চোখ লাল ছিল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, মা, বাবা, আমার একটি পরিবার আছে। সেই গ্রামীণ পরিবেশে দূর থেকে মোরগের ডাক এবং নদীতে নৌকার আওয়াজের সাথে আমি আমার হৃদয়কে শান্ত অনুভব করলাম। কিছু জিনিস আছে যা টাকা বা খ্যাতি কখনো আনতে পারে না। কেবল পারিবারিক বন্ধন, কেবল রক্তের সম্পর্কই একজন মানুষকে সত্যি পূর্ণ অনুভব করাতে পারে। তখন থেকে প্রিয়া এখন সেই লটারির টিকিট বিক্রি করা মেয়েটা ছিল না, যার উপর সবাই দয়া করত। সে আমার পরিবারের একটি অংশ হয়ে গেল এবং একটি জীবন্ত প্রমাণও যে প্রতারণায় ভরা এই পৃথিবীতে এখনও মিষ্টি সমাপ্তি আসে, সরল এবং অলৌকিক, ভাগ্যের একটি টুকরোর মতো, জীবন একটি গাছের মতো। কখনো কখনো এটি পোকামাকড় দ্বারা খাওয়া হয় এবং পচে যেতে শুরু করে, কিন্তু যদি শিকড় এখনও শক্তিশালী থাকে, তবে শুধু একটু যত্ন নিলে এটি আবার সবুজ হয়ে উঠবে। উত্থান এবং পতনের পরে বিক্রম ইন্ডাস্ট্রিজও তেমনই ছিল। আমি এখন এটিকে কেবল একটি ব্যবসায়িক সাম্রাজ্য হিসেবে দেখতাম না, বরং একটি জীবন্ত প্রাণী হিসেবে দেখতাম, যাকে সততা এবং দয়া দিয়ে লালন পালন করা উচিত ছিল, কৌশল এবং লোভ দিয়ে নয়। যেদিন প্রিয়া প্রথম তার ক্লাসে পা রাখল, আমি জানলার বাইরে দাঁড়িয়েছিলাম। তাকে বন্ধুদের সাথে মিশে যেতে দেখছিলাম। আমার হৃদয়ে হালকা ভাব এবং স্নেহ অনুভব হলো। সেই রোগা পাতলা আকৃতি যে একসময় লটারির টিকিট বিক্রি করত, আজ একটি পরিচ্ছন্ন নীল এবং সাদা ইউনিফর্ম পরা ছিল। একটি নতুন ব্যাগ ধরেছিল, যা থেকে তখনও নতুন গন্ধ আসছিল। সে ঘুরল, আমার চোখে চোখ রাখল এবং একটি ফুলের মতো হাসল। সেই হাসি, আমি শপথ করে বলছি, আমি জীবনভর ভুলব না। এটি কেবল একটি শিশুর হাসি ছিল না, যাকে স্কুলে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, বরং এটি একটি ভাগ্যের হাসি ছিল, যে এইমাত্র ভাগ্যের এক নতুন দোরগড়া পার করে এসেছে। আমার হঠাৎ মনে হলো যে যদি সেদিন আমি হার মেনে নিতাম, যদি সেদিন সে না আসতো, তবে হয়তো আমি এখনও একটি মিথ্যা সাফল্যের খোলসে বেঁচে থাকতাম, কখনোই মানুষ শব্দটির আসল মূল্য দেখতে পেতাম না। প্রিয়ার যত্ন নেওয়ার পাশাপাশি আমি কোম্পানির পুনর্গঠন শুরু করলাম। যেদিন আমি সভাকক্ষে গেলাম, আমি ম্যানেজমেন্ট বোর্ডের সামনে ঘোষণা করলাম,
আজ থেকে যে কেউ দুর্নীতি আত্মসাতে জড়িত ছিল বা চুপচাপ এটিকে ক্ষমা করে দিয়েছে তাকে এখান থেকে চলে যেতে হবে। আমার কর্মচারীদের ছদ্মবেশে উই পোকার দরকার নেই। পুরো ঘর স্তব্ধ হয়ে গেল। অনেক মুখ লজ্জায় ঝুঁকে গেল, ঘাম ছিল। কেউ কেউ অনুরোধ করল, কেউ কেউ রেগে গেল, এমনকি হুমকিও দিল। কিন্তু আমি টললাম না। আমি জানতাম যে যদি আমি চাই যে কোম্পানি শক্তভাবে দাঁড়িয়ে থাকুক, তবে আমাকে ক্যান্সার কাটতে হবে। আমি লোকেদের খুব বেশি বিশ্বাস করতাম, মিথ্যার প্রতি খুব উদার ছিলাম। এখন এটা ভিন্ন ছিল। আমি কারো অনুভূতিতে আঘাত করার ভয় পেতাম না, আমি কেবল নিজের অনুভূতিতে আঘাত করার ভয় পেতাম। সেই শুদ্ধিকরণের পরে সংগঠনটি সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন হয়ে গেল। আমি এখন পিঠে ছুরি মারার চিন্তা করতাম না, বরং এদিকে মনোযোগ দিতাম যে বিক্রম ইন্ডাস্ট্রিজ আসলে সমাজে কিভাবে অবদান রাখতে পারে। সেই ধারণা থেকে নয়া রোশনি ছাত্রভিত্তি তহবিলের জন্ম হলো। আমি এর নামকরণ করেছিলাম প্রিয়ার হাসির ওপর ভিত্তি করে, যেদিন সে প্রথম ক্লাসে পা রাখল। কারণ আমি চেয়েছিলাম যে হাজার হাজার অন্যান্য শিশুও সেই হাসি পাক। কিছু লোক বলল যে আমি ভান করছি, খ্যাতির জন্য দান করছি, কিন্তু কেবল তারাই যারা একটি অসুস্থ শিশুকে ছেঁড়া চপ্পল পরে বৃষ্টিতে লটারির টিকিট বিক্রি করতে দেখেছে, তারা বুঝতে পারে যে তাদের জন্য স্কুলে যাওয়ার সুযোগ কতটা মূল্যবান। আজ আমি দূর দূরান্তের গ্রামীণ এলাকায় ছাত্রবৃত্তি তহবিল নিয়ে যাই। পাহাড়ের ধারে তৈরি জীর্ণ স্কুলগুলিতে, সমুদ্রের ধারে দরিদ্র মাছ ধরার গ্রামগুলিতে প্রথমবারের মতো কিছু শিশু নতুন ইউনিফর্ম পরতে, পেন্সিল এবং নতুন গন্ধযুক্ত নোটবুক ধরতে পারল। তাদের চোখ জীর্ণ ক্লাসকে আলোকিত করত। আমি সেখানে দাঁড়িয়ে তাদের দেখতাম এবং প্রিয়ার ছবি মনে করে আমার চোখ ভিজে যেত। বিক্রম ইন্ডাস্ট্রিজ ও তখন থেকে বদলে গেল। আমি এখন বিভাগগুলিকে নৈতিকতার তোয়াক্কা না করে চুক্তির পিছনে ছুটতে দিতাম না। আমি দাবি করলাম যে প্রতিটি প্রকল্পে একটি সামাজিক মূল্য যুক্ত থাকতে হবে। সেই দৃঢ় সংকল্পের কারণে কোম্পানি কেবল পিছিয়ে গেল না, বরং দ্রুত বৃদ্ধি পেল। বিদেশি বিনিয়োগকারীরা একটি স্বচ্ছ মানবিক কর্পোরেশন দেখল এবং বিশ্বাসের সাথে পুঁজি বিনিয়োগ করল। হাজার হাজার নতুন চাকরি তৈরি হলো। শ্রমিকরা এখন কেবল বেতনের জন্য কোম্পানিতে আসতো না, বরং এই কারণেও আসতো যে তারা এই জায়গার অংশ হতে গর্বিত ছিল। আমার এখনো একটা বছরের শেষ অনুষ্ঠান মনে আছে, যখন একজন বৃদ্ধ শ্রমিক বলার জন্য দাঁড়ালেন। তার কণ্ঠস্বর কাঁপছিল, কোম্পানির কারণে আমার একটি স্থিতিশীল চাকরি আছে, আমাকে আর ঘুরতে হয় না, এখন আমার বাচ্চা ঠিকমতো স্কুলে যেতে পারে। আমি বিক্রমজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এটা শুনে আমি কেবল হাসলাম, কিন্তু আমার হৃদয়ে একটি উষ্ণতা ছড়িয়ে পড়ল। এটাই আসল সাফল্য, যখন আপনি অন্যদের একটি ভালো জীবনযাপনের সুযোগ দেন। প্রিয়া এদিকে দিন দিন বদলে যাচ্ছিল। একজন ভীতু লাজুক শিশু থেকে সে ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠল। তার শিক্ষাগত অর্জন পুরো স্কুলের মনোযোগ আকর্ষণ করল। যখন আমি তাকে সমাবেশে কথা বলতে দেখতাম, তার কণ্ঠস্বর জোরালো, তার চোখ জ্বলজ্বল করছিল। আমি জানতাম যে যে বীজ আমি একদিন বপন করেছিলাম তা এখন একটি শক্তিশালী গাছে অঙ্কুরিত হতে শুরু করেছে। এক সন্ধ্যায় যখন আমি তাকে তার বাবা মায়ের কবরে যাওয়ার জন্য গ্রামে নিয়ে গেলাম, তখন সে হঠাৎ আমার হাত ধরে ফেলল। তার কণ্ঠস্বর আবেগপূর্ণ ছিল। বিক্রম আঙ্কেল, আমি বড় হয়ে অনেক পড়তে চাই এবং তারপর ফিরে এসে আমার মতো বন্ধুদের সাহায্য করতে চাই। আমি চাই না যে কাউকে লটারির টিকিট বিক্রি করার জন্য ঘুরতে হোক। আমি চুপ করে রইলাম। যে আলো আমি তাকে দিয়েছিলাম, সে এখন তা অন্যদের কাছে ছড়িয়ে দিতে চেয়েছিল। জীবন সত্যি একটি অলৌকিক চক্র। আমি দিন দিন আরও স্পষ্টভাবে দেখতে লাগলাম যে পুনরুজ্জীবন কেবল প্রিয়ার সাথেই, কোম্পানির সাথেই নয়, আমার সাথেও হচ্ছিল। এমন একজন ব্যক্তি থেকে যিনি একসময় শোষিত ছিলেন, সন্দেহ এবং তিক্ততায় ডুবেছিলেন, আমি ঘৃণাকে ছেড়ে দিতে শিখেছিলাম, দায়িত্ব নিয়ে বাঁচতে শিখেছিলাম। প্রতিবার যখন আমি গরিব ছাত্রদের বৃত্তি পেতে দেখতাম, প্রতিবার যখন আমি শ্রমিকদের খুশি মনে স্থিতিশীল চাকরি থাকার দাবি করতে শুনতাম, আমার মনে হতো যেন আমি আবার জন্ম নিচ্ছি। কেউ আমাকে জিজ্ঞেস করল, আপনার কি ভুল লোকেদের বিশ্বাস করার জন্য অনুতাপ হয়? আমি কেবল হাসলাম। যদি সেই হোঁচট না থাকত, তবে আমি কিভাবে জানতাম যে আমার বদলানো দরকার? আমি প্রিয়ার সাথে কিভাবে দেখা করতাম? জীবন এমনই, কখনো কখনো কেবল অন্ধকারের মধ্য দিয়ে যাওয়ার পরেই আমরা আলোর মূল্য পুরোপুরি বুঝি। যেদিন রায় ঘোষণা করা হলো,
আমি আদালতে উপস্থিত ছিলাম। এই কারণে নয় যে আমি তাদের পতন দেখতে চেয়েছিলাম, বরং শুধু আমার জীবনের একটি কালো অধ্যায় বন্ধ করতে চেয়েছিলাম। সেই মুখগুলি যারা একসময় অহংকারী ছিল, যারা একসময় নিজেদেরকে কোম্পানির ভগবান মনে করত, এখন তারা কয়েদির পোশাকে গুটিসুটি মেরে বসেছিল। তাদের চোখ ঘাবড়ে গিয়েছিল, তাদের হাত কাঁপছিল। আমার হঠাৎ মনে হলো যে সবকিছু কত ভঙ্গুর। যে লোকেরা একসময় আমাকে অপমান সহ্য করতে বাধ্য করেছিল, যারা একসময় আমাকে পোষা কুকুর বলেছিল, এখন তারা কোণে ঠেলে দেওয়া বন্য প্রাণীর মতো লাগছিল, যাদের পালানোর কোনো পথ ছিল না। তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, বাড়ি, বিলাসবহুল গাড়ি, এমনকি যে জিনিসগুলি নিয়ে তারা একসময় পার্টিতে অহংকার করত, সেগুলিও ক্ষতিপূরণের জন্য বাজেয়াপ্ত করা হলো। তাদের অবশিষ্ট প্রতিটা টাকার জন্য তাদের কাকুতি মিনতি করতে দেখে আমার বুঝতে হলো যে কর্ম কি হয়। জনতা উথাল পাথাল ছিল। সংবাদপত্রগুলি এটিকে শতাব্দীর উল্টে যাওয়া বলে অভিহিত করল। সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের বন্যা বয়ে গেল। কিছু লোক খুশি ছিল, কিছু লোক রাগান্বিত ছিল, কিছু লোক এক সময়ের মহান কর্পোরেশনের জন্য আফসোস করত। হাজার হাজার শব্দের দীর্ঘ নিবন্ধ ছিল, যা মামলার প্রতিটি বিবরণ বিশ্লেষণ করত, যেন তারা এর সাথে জড়িত ছিল। আমি কিছু লাইন পড়লাম এবং তারপর ছেড়ে দিলাম। এই কারণে নয় যে আমি বিরক্ত ছিলাম, বরং এই কারণে যে আমি দেখলাম জীবন এমনই। লোকেরা কথা বলবে এবং তারপর ভুলে যাবে, কিন্তু যে লোকেরা সরাসরি এর মধ্য দিয়ে গেছে, যেমন আমি, তারা সব সময় তাদের ভেতরে দাগ নিয়ে ঘুরবে। যখন সবকিছু সামনে এসেছে, তখন অনেক লোক আমার কাছে এলো। তাদের কণ্ঠে অনুতাপ ছিল। যদি সেই সময় আমার বলার সাহস থাকতো, তবে হয়তো আপনার কম কষ্ট হতো। আমি শুধু হাসলাম, কোনো অভিযোগ করলাম না। আসলে আমি বুঝি প্রত্যেকেরই নিজস্ব ভয় থাকে, কিন্তু এই সেই নীরবতা ছিল যা অজান্তে মন্দকে পুষ্ট করেছিল, ভুলকে বাঁচার জায়গা দিয়েছিল। সেই সময় আমার মনে হলো যে ন্যায় বিচার কেবল আদালত থেকে আসে না, পুলিশ থেকে নয়, বরং সবার আগে প্রতিটি মানুষের পছন্দ থেকে আসে। যদি প্রতিটি ব্যক্তি একটি বাক্য বলার সাহস করত, একটি কাজের বিরোধিতা করার সাহস করত, তবে খারাপ লোকেরা এত শক্তিশালী হতে পারত না। প্রিয়া, সেই লটারির টিকিট বিক্রি করা মেয়েটি এখন সাহসের প্রতীক হয়ে উঠেছিল। সংবাদপত্রগুলি তার সম্পর্কে লিখল। তাকে ন্যায় বিচারের মশাল জ্বালানো মেয়ে বলা হলো। স্কুলে শিক্ষকরা তাকে ছাত্রদের জন্য একটি রোল মডেল হিসেবে উল্লেখ করতেন। লোকেরা তার প্রশংসা করত, কেবল এই কারণে নয় যে সে সাক্ষী হিসেবে দাঁড়ানোর সাহস করেছিল, বরং একটি শিশুর পবিত্রতা, নিষ্পাপতা এবং সততার জন্য, যাকে টাকা দিয়ে কেনা যায় না। একবার আমি গলির কোণে কিছু অটো ড্রাইভারকে নিজেদের মধ্যে কথা বলতে শুনলাম। ওই মেয়েটিকে ভগবান বড় কাজ করার জন্য পাঠিয়েছেন। ভাই, কে ভাবতে পারত যে এত ছোট একটি মেয়ে এত বড় লোকেদের মুখোশ খুলে দেবে? আমি পাশে দাঁড়িয়েছিলাম এবং এটা শুনে আমার চোখ ভরে এলো। আমি বুঝতে পারলাম যে প্রিয়া একটি সতর্ক ঘণ্টার মতো হয়ে উঠেছে। প্রতিবার যখন কেউ ভুলের সাথে আপোষ করার কথা ভাববে, তখন তারা অবশ্যই সেই রোগা কিন্তু দৃঢ় মেয়েটির ছবি মনে করবে, যে হলের সামনে দাঁড়িয়ে সত্যি কথা বলছিল। ন্যায় বিচার হলো, আমি স্বস্তি অনুভব করলাম, কিন্তু আমি পুরোপুরি খুশি ছিলাম না। গভীরে এখনও ফাটল ছিল। আমার কিছু প্রতিভাবান, উচ্চাকাঙ্ক্ষী লোকের জন্য আফসোস ছিল, যারা লোভের কারণে সবকিছু হারালো। আমার সেই কর্মচারীদের জন্য আফসোস ছিল, যারা আমার পাশে দাঁড়ানোর পরিবর্তে চুপ থাকতে বেছে নিয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, আমার নিজের জন্য আফসোস ছিল যে আমি এত সরল ছিলাম যে আমার বিশ্বাসের সুযোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেই আফসোস অবশেষে একটি ব্যয়বহুল শিক্ষা ছিল। এটি আমাকে মনে করিয়ে দিল যে জীবনে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে আপনার বন্ধুদের বিজ্ঞতার সাথে বেছে নিতে হবে, যাদের আপনি বিশ্বাস করেন তাদের বিজ্ঞতার সাথে বেছে নিতে হবে। একবার এক পুরনো বন্ধু আমাকে ফোন করলো এবং জিজ্ঞেস করল, এখন তুমি সন্তুষ্ট? তুমি জিতে গেছ? আমি শুধু দীর্ঘশ্বাস ফেললাম। কি জয়! এটা শুধু ন্যায় বিচার যা ন্যায্যতা ফিরিয়ে দিচ্ছে। আর যে বছরগুলি আমি হারিয়েছি তা আমাকে কে ফিরিয়ে দেবে? আমার বন্ধু চুপ হয়ে গেল। সত্যি, কেবল তারাই যারা অন্ধকারের মধ্য দিয়ে গেছে, তারা বোঝে যে জয় কখনোই পুরনো সুখ হয় না। এটি সবসময় একটি মিষ্টি এবং তিক্ত ছাদ রেখে যায়। কিন্তু তবু আমার গর্ব ছিল। গর্ব যে অবশেষে সত্য সামনে এসেছে। গর্ব যে আমি চুপ থাকতে বেছে নিইনি। গর্ব যে প্রিয়া নামের একটি ছোট্ট মেয়ে আমাকে এবং পুরো সমাজকে শিখিয়েছে যে ন্যায় বিচার কখনো কখনো একটা ছোট কিন্তু সাহসী কাজ থেকে আসে। এবং সবচেয়ে বেশি গর্ব এই কারণে যে সেই ঝড়ের মধ্যে আমি নিজেকে হারাইনি। যখন আমি আদালত থেকে বের হলাম, তখন তীব্র রোদ সরাসরি আমার চোখে পড়ল। আমি আমার মাথা তুললাম, একটি গভীর শ্বাস নিলাম। হ্যাঁ, দেখা গেল ন্যায় বিচার কেবল খারাপ লোকেদের দোষী সাব্যস্ত করার রায় নয়, বরং মানুষের হৃদয়ে একটি জাগরণও। এটাই সেই প্রতিধ্বনি যা থেকে যায়।
সেই প্রতিধ্বনি যা আমার সাথে, প্রিয়ার সাথে এবং হয়তো পুরো সমাজের সাথে অনেক দীর্ঘ সময় ধরে থাকবে। 5 বছর কেটে গেল, এত দ্রুত যে কখনো কখনো আমার এটাও মনে হয় না যে আমি আরো বড় হয়ে গেছি। প্রিয়া এখন 17 বছরের, লম্বা, তার চোখ আজও তেমনই জ্বলজ্বল করে, কিন্তু হারানো, নিরাপত্তাহীন দৃষ্টির পরিবর্তে এখন সেগুলিতে আত্মবিশ্বাস এবং এক অনবর্ণনীয় আশার ঝলক। সে সেই রোগা পাতলা লটারির টিকিট বিক্রি করা মেয়ে নয়, যে কিছু আরও টিকিট বিক্রি করে খাওয়ার জন্য, টাকা উপার্জনের জন্য প্রতিটি গলিতে ঘুরত। এখন প্রিয়া ন্যায় কি রোশনি ফাউন্ডেশনের সম্মানীয় চেয়ারপারসন। এই নামটি সে নিজেই ভেবেছিল, ফাউন্ডেশন আমি তৈরি করেছিলাম। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে তাকে একটি প্রতীকী অবস্থানে রেখেছিলাম, কারণ অন্য যে কারো চেয়ে প্রিয়া ছিল অন্ধকার থেকে আলোর এক জীবন্ত প্রমাণ। আমার এখনও ফাউন্ডেশনের 5ম বার্ষিকীর অনুষ্ঠান মনে আছে। সব জায়গা থেকে শত শত শিশু এসেছিল। কিছু পাহাড়ি এলাকা থেকে 10 কিলোমিটারেরও বেশি পথ ভ্রমণ করে এসেছিল। তাদের কাপড় এখনও পুরনো ছিল। কিছু পশ্চিমঘাট থেকে কিছু কিলো শুকনো মাছ উপহার হিসাবে এনেছিল। তারা হলে একসাথে বসেছিল। তাদের চোখ বড় ছিল। প্রিয়ার প্রতিটি শব্দ শুনছিল। সে একটি পরিষ্কার সাদা সালবার কামিজে মঞ্চে দাঁড়িয়েছিল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু দৃঢ় ছিল। এক সময় ছিল যখন আমার মনে হয়েছিল যে আমার জীবনে কোনো পথ বাকি নেই, কিন্তু সঠিক সময় বাড়ানো হাতের কারণে আমি আবার বাঁচার সুযোগ পেলাম। আজ আমি চাই যে আমার নিজের হাত অন্য বন্ধুদের জন্য এগিয়ে আসুক, যাতে তারা বিশ্বাস করতে পারে যে কোনো অন্ধকার চিরকাল থাকে না। এটা শুনে পুরো হল করতালি দিয়ে ভরে উঠল। অনেক বয়স্ক লোক তাদের চোখের জল মুছল। আমি নিচে বসেছিলাম। আমার হৃদয়ে একটি শান্তিপূর্ণ এবং অবর্ণনীয় গর্বের অনুভূতি উথলে উঠছিল। আমি মনে মনে ভাবলাম, হ্যাঁ, দেখা গেল জীবনেও এত মিষ্টি উপহার থাকে। লোকেরা মনে করে যে প্রতিশোধ নেওয়ার মানে হলো বিশ্বাসঘাতকদের ধ্বংস হতে দেখা, তাদের এমনভাবে পিষে ফেলা যে তারা আর কখনো মাথা তুলতে না পারে। তখনই সন্তুষ্টি আসে। কিন্তু আসলে সবচেয়ে মিষ্টি প্রতিশোধ হলো এমন কিছু তৈরি করা যা শক্তিশালী, মানবিক হয়, যাতে খারাপ লোকেদের অস্তিত্ব অর্থহীন হয়ে যায়। কেউ আমাকে জিজ্ঞেস করল, যা কিছু হয়েছে তারপরেও কি আপনি তাদের ঘৃণা করেন, যেই লোকের একসময় আপনাকে ধোঁকা দিয়েছিল? আমি হাসলাম এবং আমার মাথা নাড়লাম। এখন ঘৃণা করার কি মানে আছে, যখন তাদের এখন আমার উপর কোনো প্রভাব নেই? না, তারা এখন কাউকে আঘাত করতে সক্ষম। তারা কেবল অতীতের একটি ঝাপসা ছায়া। যখন আমি এবং বিশেষ করে প্রিয়া একটি একেবারে নতুন অধ্যায়ে চলে গেছি, কখনো কখনো আমি প্রতিকূল পরিস্থিতির জন্য কৃতজ্ঞতা অনুভব করি, কারণ যদি সেই হোঁচট না থাকতো তবে কি আমি সেই মেয়েটির সাথে দেখা করতাম? কি আমি একটি ছাত্রবৃত্তি তহবিল স্থাপন করার কথা ভাবতাম? কি শত শত হাজার হাজার শিশু আর একটি সুযোগ পেত? এখন আমার জন্য জীবন শান্ত এবং উষ্ণ। প্রতি সকালে আমি এখনও রাস্তার ধারে কফি পান করার আমার অভ্যাস বজায় রাখি। কিছু বয়স্ক লোককে বর্তমান বিষয় নিয়ে আলোচনা করতে শুনি। কখনো কখনো তারা শতাব্দীর উল্টে যাওয়ার উল্লেখ করে, যেন এটি একটি দূরের গল্প। কিন্তু যে জিনিসটি আমাকে সবচেয়ে বেশি খুশি করে তা হলো ফাউন্ডেশনে শিশুদের দিনের পর দিন বড় হতে দেখা। কিছু এখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে। আমাকে একটি দীর্ঘ চিঠি পাঠিয়ে জানায় যে যদি ফাউন্ডেশন না থাকত তবে হয়তো তারা 7ম শ্রেণীতেই পড়াশোনা ছেড়ে দিত এবং মজুরি করতে চলে যেত। এখন তাদের স্বপ্ন একজন সড়ক প্রকৌশলী হবার, যাতে তারা তাদের গ্রামের জন্য সেতু তৈরি করতে পারে। কিছু দাবি করে যে তারা এইমাত্র একটি জাতীয় লেখা পুরস্কার জিতেছে এবং বলেছে যে তারা ভবিষ্যতে বই লিখতে চায়, তাদের মতো শিশুদের গল্প বলার জন্য। আঙ্কেল, এই শব্দগুলি আমার জন্য যে কোনো টাকার চেয়ে বেশি মূল্যবান। বার্ষিকীর পরে প্রিয়া আমার কাছে এলো। সে আমার হাত ধরল। তার চোখ জ্বলজ্বল করছিল। আঙ্কেল, আমি চাই যে ভবিষ্যতে এই ফাউন্ডেশন শুধু ভারতেই না থাকুক। আমি অন্য দরিদ্র দেশগুলিতেও অনেক ছোট বন্ধুদের সাহায্য করতে চাই। আমি চাই যে তারাও আমার মতো একটি সুযোগ পাক। আমি সেই মেয়েটিকে দেখলাম, হাসলাম এবং আমার চোখও ভেজা হয়ে গেল। একটি মেয়ে যাকে একসময় বাসি ভাত এবং চাটনি খেয়ে দিন কাটাতে হতো, এখন পুরো বিশ্বের জন্য বড় স্বপ্ন দেখার সাহস করছিল। এটাই জীবন। যদি আপনি সুযোগকে ধরতে জানেন তবে আপনি খাদ থেকেও শিখরে উঠতে পারেন। আমার সেই দুপুরটি সবসময় মনে থাকবে, যখন আমরা দুজনেই বাড়ি ফিরছিলাম। দিল্লিতে হঠাৎ বৃষ্টি শুরু হলো। লোকেরা বারান্দার নিচে আশ্রয় নেওয়ার জন্য ছুটল, কিন্তু আমরা বৃষ্টিতে আরামে হাঁটতে থাকলাম, যেন এখন ভয় পাওয়ার জন্য কিছু বাকি নেই। প্রিয়া তার মুখ ওপরে তুলল, বৃষ্টির প্রতিটি ফোঁটা অনুভব করতে করতে এবং জোরে হাসল। বৃষ্টি কত ঠান্ডা আঙ্কেল! এখন আমার বৃষ্টিকে ভয় লাগে না। আগে যখন বৃষ্টি হতো তখন আমি কাঁপতাম, কারণ আমি জানতাম না যে আজ রাতে কোথায় ঘুমাবো, কি খাবো। কিন্তু এখন বৃষ্টি শুধু বৃষ্টি। এটা শুনে আমার গলা ধরে এলো। সত্যি, বৃষ্টি শুধু বৃষ্টিই হয়, কিন্তু কেবল যখন আপনি আপনার হৃদয়ের ঝড় পার করে ফেলেন তখনই আপনি দেখেন যে বৃষ্টি আসলে কতটা পরিষ্কার হয়।
সম্ভবত সবচেয়ে বড় বার্তা যা আমি সবকিছুর পরে শিখলাম তা এই ছিল না যে লোকেদের বিশ্বাস করো না, নয় যে ন্যায় বিচার সবসময় জিতবে, বরং এই যে দয়া এবং বিশ্বাসে যে কোনো বিশ্বাসঘাতকতার চেয়ে বেশি শক্তি থাকে। কারণ বিশ্বাসঘাতকতা আমাদের কেবল এক মুহূর্তের জন্য আঘাত করে, যখন দয়া বীজ বুনতে পারে এবং বহু প্রজন্ম ধরে ছড়িয়ে পড়তে পারে। আজ আমি একটি বীজ বুনেছি, ন্যায় কি রোশনি ফাউন্ডেশন এবং প্রিয়া এবং শত শত অন্যান্য শিশু নতুন বীজ বুনতে থাকবে, এবং তারপর একদিন সব জায়গায় ফুল ফুটবে। এবং যখন আমি ভবিষ্যতের কথা ভাবি, তখন আমার হৃদয় খুব শান্ত অনুভব করে। আমি বিশ্বাস করি যে অন্যায়, লোভ এবং বিশ্বাসঘাতকতার দুষ্টচক্র হয়তো কোথাও না কোথাও বিদ্যমান থাকবে, কিন্তু অন্তত পরের প্রজন্মের কাছে এর বিরোধিতা করার জন্য আরও বেশি বিশ্বাস থাকবে, আরও অনেক প্রিয়া থাকবে যারা দাঁড়ানোর সাহস করবে, যারা মন্দকে না বলার সাহস করবে, এবং সেটাই আমার জন্য সবচেয়ে মিষ্টি প্রতিশোধ। আপনি এই গল্পটি সম্পর্কে কী ভাবেন? আপনার অনুভূতিগুলি কমেন্ট সেকশনে শেয়ার করুন, যাতে আমরা আলোচনা করতে পারি। যদি আপনার এই ভিডিওটি অর্থবহুল মনে হয়ে থাকে তবে লাইক করতে ভুলবেন না, এবং যদি আপনি চান যে আমি আরও এমন গল্প তৈরি করি তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে মনে রাখবেন, যাতে আপনি কোনো অনুপ্রেরণামূলক এবং চিন্তামূলক গল্প মিস না করেন। বন্ধুরা, আপনারা এই গল্প কোথা থেকে দেখছেন? এই গল্পটি আপনার কেমন লেগেছে আমাদের কমেন্টে অবশ্যই জানান। আমি প্রার্থনা করি যে আপনারা সবাই সবসময় সুরক্ষিত এবং খুশি থাকুন। যদি আপনার কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে তবে আমাদের সবার সাথে অবশ্যই শেয়ার করুন।